ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার টপিক হলো ভূগোল। তো আজকে আমি ক্লাস 11-এর ভূগোলের প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করার আগে বলবো যে এই অধ্যায়টাতে কি কি বিষয় নিয়ে আমাদেরকে পড়তে হবে। তো এই অধ্যায়টাতে আমরা সবার প্রথমে পড়ব যে ভূগোল শব্দটার কিভাবে উৎপত্তি হলো, ভূগোল শব্দটা কে প্রথম আবিষ্কার করলেন, ভূগোল শব্দটার অর্থ কী, এবং বিভিন্ন ভৌগোলিকরা ভূগোল সম্পর্কে কি কি সংজ্ঞা প্রদান করেছেন, এবং ভূগোলের প্রকৃতি এবং পরিধি কতটা, বর্তমানে ভূগোল পাঠের উদ্দেশ্য কী, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। তো চলো এবার আমরা এই চ্যাপ্টারটাতে চলে যাচ্ছি। তো সবার প্রথমে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে ভূগোল। ভূগোল শব্দটার ইংরেজি প্রতিশব্দ কি? ভূগোল শব্দটার ইংরেজি প্রতিশব্দ হলো কি? জিওগ্রাফি। তাহলে এই জিওগ্রাফি বলতে কি বোঝায়? জিও মিন্স কি? জিও মিন্স আর্থ, মানে পৃথিবী, আর গ্রাফি মিন্স হচ্ছে কি? বর্ণনা, মানে পৃথিবী সম্পর্কে বর্ণনা। জিওগ্রাফি শব্দটা তাহলে অর্থ কি? পৃথিবী সম্পর্কে বর্ণনা। ভূগোলের জনক এরাটোস্থেনিস সবার প্রথম এই ভূগোল শব্দটা বা জিওগ্রাফি শব্দটা সম্পর্কে আমাদেরকে পরিচয় করিয়েছিলেন। তো একদম প্রাচীনকালে যখন ভূগোল শাস্ত্রটা প্রথম আলোচনার অন্তর্গত হলো, সেই সময়তে কিন্তু ভূগোলের পরিধি অনেক ছোট ছিল। তখন কিন্তু ভূগোলের মধ্যে শুধুমাত্র পৃথিবী সম্পর্কেই আলোচনা করা হতো, মানে পার্থিব বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হতো। পার্থিব বিষয় বলতে আমরা কি বুঝি? পার্থিব বিষয় বলতে আমরা বুঝি যে পৃথিবীর ওপরে থাকা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলোর কিভাবে সৃষ্টি হয়েছে, এগুলোর কিভাবে বিবর্তন হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রাচীনকালে ভূগোলে আলোচনা করা হতো। কিন্তু পরবর্তীকালে ভূগোলের অন্তর্গত আলোচনার বিষয়গুলো আস্তে আস্তে করে অনেকটা বিস্তৃত হতে শুরু করলো। তখন আবার পৃথিবী একটা গ্রহ, এই পৃথিবীর মতো মহাকাশে যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো সম্পর্কে বা গ্রহগুলোরও কিভাবে উৎপত্তি হয়েছে বা পৃথিবীর কিভাবে উৎপত্তি হয়েছে, এই সমস্ত বিষয়গুলো ভূগোলের আলোচনার অন্তর্গত হলো। তো যখন এগুলো ভূগোলের আলোচনার অন্তর্গত হলো, মানে গ্রহদের উৎপত্তি, গ্রহদের কক্ষপথ, মহাকাশের সম্পূর্ণ বিষয়বস্তুগুলো যখন ভূগোলের আলোচনার অন্তর্গত হলো, যেটাকে আমরা জ্যোতির্বিজ্ঞান বলি, এই জ্যোতির্বিজ্ঞানের আলোচনা কিন্তু অঙ্ক ছাড়া কখনোই সম্ভব নয়। তো তখনই ভূগোল শাস্ত্রের মধ্যে কিন্তু আবার কি হয়ে গেল? অঙ্ক বা গণিতকেও ভূগোল শাস্ত্রের অন্তর্গত করা হলো। তা যতদিন শুধুমাত্র ভূগোলে পার্থিব বিষয়, মানে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি নিয়ে আলোচনা করা হতো, ততক্ষণ কিন্তু ভূগোলটা একটা কী ছিল, মানে ভূগোলের পরিধিটা অনেকটা ছোট ছিল। কিন্তু যেই মাত্রিক বিপ্লব হলো, মানে যখন ভূগোলের মধ্যে গণিতকে অন্তর্গত করা হলো, সেই সময় কিন্তু ভূগোলের পরিধিটা আস্তে আস্তে করে বাড়তে শুরু করলো। প্রথম দিকে ভূগোলের আলোচনার মধ্যে শুধুমাত্র কি করা হতো? ব্যাখ্যা দেওয়া হতো, বর্ণনা করা হতো। কিন্তু পরবর্তীকালে মাত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে যখন ঊনবিংশ শতাব্দীতে ভূগোলের জয়যাত্রা শুরু হলো, সেই সময়তে কিন্তু ভূগোলে কি, কেন, কোথায়, এই বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর খোঁজার কথা কিন্তু ভূগোলের মধ্যে এলো। মানে ভূগোলের সমস্ত বিষয়কে বৈজ্ঞানিক ভিত্তিতে আলোচনা করা শুরু হলো। এইভাবেই কিন্তু প্রাচীনকালে ভূগোলের আলোচনা থেকে বর্তমানে ভূগোলের আলোচনার এই জয়যাত্রাটা কিন্তু শুরু হলো। তো হামবোল্ট এবং রিটার এরা কি বললেন? ভূগোল হলো কি? ভূগোল হলো একটা আদি মাতৃসম শাস্ত্র। মানে কি, এই যে বলছিলাম যে ভূগোলের আলোচনার মধ্যে আমরা কি করলাম? গণিতকে অন্তর্ভুক্ত করলাম। তো সেই জন্য কি হলো? ভূগোলের আলোচনার পরিধি কিন্তু অনেকটা বেড়ে গেল, এবং ভূগোল শাস্ত্রটা থেকেই পরবর্তীকালে অন্যান্য অনেক শাস্ত্রের উৎপত্তি হলো। তো সেই জন্য হামবোল্ট এবং রিটার কি বললেন? ভূগোলকে বললেন ভূগোল হলো একটা আদি মাতৃসম শাস্ত্র। এর পরবর্তীকালে ভূগোল সম্পর্কে নানান ভৌগোলিকরা ভূগোলের নানান সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে সবার প্রথম স্ট্র্যাবো ভূগোল সম্পর্কে কি বললেন?
তিনি বললেন যে ভূগোল হলো পৃথিবীর স্থলভাগ এবং জলভাগে যে জীবেরা রয়েছে তাদের সম্পর্কে ব্যাখ্যা এবং বর্ণনা করা হয়ে থাকে। পৃথিবীর স্থলভাগ এবং জলভাগের মধ্যে থাকা জীবেদের জীবনযাত্রা সম্পর্কে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়ে থাকে। ইমানুয়েল কান্ট তিনি ভূগোল সম্পর্কে কি বললেন? তিনি ভূগোল সম্বন্ধে বললেন যে দেশ এবং বিভিন্ন কালের, মানে কাল মানে বলতে বোঝাচ্ছে সময়, দেশ এবং কালের বিভিন্ন বিষয়বস্তুগুলোকে নিয়ে কি করা হয়ে থাকে? ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। এর পরবর্তীকালে আরও নানান ভৌগোলিকরা ভূগোল সম্পর্কে কি সংজ্ঞা দিলেন। তার মধ্যে হামবোল্ড, আলেকজান্ডার ভন হামবোল্ড, তিনি বললেন ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত একটা বিজ্ঞান, মানে যেখানে প্রকৃতিতে থাকা নানা বিষয়গুলোকে নিয়ে ভূগোলে কি করা হয়ে থাকে? আলোচনা করা হয়ে থাকে। সেগুলো প্রকৃতিতে থাকা নানা বিষয়গুলোকে ব্যাখ্যা, সমীক্ষা এবং বর্ণনা করা হয়ে থাকে। রিটার কি বললেন ভূগোল সম্পর্কে? তিনি বললেন ভূগোল হলো এমন একটা বিষয় যার মধ্যে কি রয়েছে? প্রাকৃতিক নানান বিষয়গুলোকে নিয়ে বর্ণনা করা হয়েছে এবং তার সাথে বিজ্ঞানসম্মতভাবে প্রাকৃতিক নানান বিষয়বস্তুগুলোকে নিয়ে বর্ণনা করা হয়েছে এবং মানুষের সাথে প্রকৃতির যে একটা সম্পর্ক সেটাও কিন্তু ভূগোলে আলোচনা করা হয়েছে। হার্টশোন তার নেচার অফ জিওগ্রাফি গ্রন্থে ভূগোল সম্পর্কে কি বললেন? ভূগোল হলো ভূপৃষ্ঠের যে বৈচিত্র্যময় চরিত্র রয়েছে। বৈচিত্র্যময় চরিত্র বলতে কি বোঝাচ্ছে? কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, এই যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় চরিত্র, ভূগোলে এই বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্র সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ভৌগোলিকরা কিন্তু ভূগোল সম্পর্কে নানান সংজ্ঞা প্রদান করেছেন। তো এর পরবর্তীকালে আমরা এর আগে যেটা একটু পড়ছিলাম যে ভূগোলের অন্তর্গত আলোচনার বিষয়বস্তুগুলো বদলে গেল, সেই জন্য ভূগোলকে বলা হলো একটা আন্তঃসাংশ্লেষিক বিষয়। দ্যাট মিনস জিওগ্রাফি ইজ আ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। তো ভূগোলকে একটা আন্তঃসাংশ্লেষিক বিষয় কেন বলা হলো? কারণ ভূগোলে কি হলো, ভূগোলের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা দুটো বিষয়কে প্রধানত গুরুত্ব দিতে পারি। একটা হলো প্রকৃতি আর একটা হলো মানুষ। তাহলে মানুষ আর প্রকৃতির যে একটা ইনার রিলেশনশিপ রয়েছে, যে যেমন আমরা কি করছি প্রকৃতির ওপরে সরাসরি নির্ভরশীল, তা এই মানুষ আর প্রকৃতির মধ্যে এই পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে দিয়ে যে সম্পর্কটা গড়ে উঠেছে, এই সম্পর্ক সম্পর্কে ভূগোলে আলোচনা করা হয়। এছাড়াও ভূপ্রকৃতি সম্পর্কে, মানে পৃথিবীর বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়। এই দুটো আলোচনার ওপর ভিত্তি করে ভূগোলে দুটো আলাদা বিষয়কে কিন্তু ভাগ করা যায়। একটা হলো প্রাকৃতিক ভূগোল আর একটা হলো মানবীয় ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোলের মধ্যে নানান প্রাকৃতিক বিষয়গুলো পড়বো, যেমন পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমির সৃষ্টি, জ্যোতির্বিজ্ঞান মানে গ্রহগুলোর উৎপত্তি কিভাবে হলো। এছাড়াও আমরা পড়বো হচ্ছে কি বা মৃত্তিকা, পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে কীরকম ধরনের মৃত্তিকা আছে, কীরকম ধরনের অরণ্য আছে, জলসম্পদের বন্টন কেমন, বা সামুদ্রিক সম্পদগুলো কি কি রয়েছে, তারপরে তোমার হচ্ছে জীব এবং উদ্ভিদ কোথায় কীরকম রয়েছে, তাদের অভিযোজন কিভাবে হয়েছে, এগুলো পড়বো। আবার মানবীয় ভূগোলের মধ্যে কি পড়বো? জনসংখ্যা, জনবসতি কিভাবে বিস্তার লাভ করেছে, এই বিষয়গুলো মানে জনসংখ্যা সম্পর্কিত সমস্ত বিষয়গুলো কিন্তু মানবীয় ভূগোলের অন্তর্গত হবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে ভূগোলের মধ্যে যেহেতু বিভিন্ন শাস্ত্রের অন্তর্গত বিষয়গুলোই রয়েছে, সেই জন্য ভূগোলকে একটা আন্তঃসাংশ্লেষিক বিষয় বলা হয়। মানে সব শাস্ত্রেরই কিছু কিছু অংশ ভূগোলের মধ্যে রয়েছে। এবার যেহেতু ভূগোলকে একটা আদি মাতৃসম শাস্ত্র বলা হয়, তো সেই জন্য বলা হচ্ছে যে ভূগোলই হলো আদি বিজ্ঞান। মানে যেখানে কি করা হয়েছে, প্রাকৃতিক এবং মানবীয় প্রতিটা বিষয় সবার প্রথম আলোচনা হয়েছে। পরবর্তীকালে ভূগোল থেকে এই বিষয়গুলো আলাদা হয়ে গিয়ে নিজেরা এক একটা স্বতন্ত্র বিষয় হিসাবে আত্মপ্রকাশ ঘটিয়েছে। তো সেই জন্য ভূগোলকে একটা আন্তঃসাংশ্লেষিক বিষয় বলা হয়ে থাকে। তো এর পরবর্তীকালে ভূগোলের পরিধি সম্পর্কে পড়বো, যে ভূগোলের পরিধি কতটা। তো সেখানে প্রথম পয়েন্টেই বলা হচ্ছে যে প্রকৃতি এবং মানবিক বিষয়গুলোকে নিয়ে ভূগোলে আলোচনা করা হয়। যেটা বলছিলাম যে প্রকৃতি কিভাবে প্রাকৃতিক বিষয়বস্তুগুলো মানুষের জীবনের ওপর প্রভাব বিস্তার করে, যেমন ধরো বায়ুমণ্ডল, জলবায়ু, উদ্ভিদ, মৃত্তিকা,
এরা প্রাণীদের ওপরে বা মানুষের ওপরে কিভাবে প্রভাব বিস্তার করছে, এটা ভূগোলের আলোচ্য বিষয়। পরবর্তীকালে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের ভৌগোলিক যে একটা পার্থক্য রয়েছে, যেরকম কোথাও পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এই পার্থক্য, এছাড়াও কি রয়েছে, প্রাকৃতিক পার্থক্য রয়েছে, তার সাথে সাথে আর্থসামাজিক কিছু পার্থক্য রয়েছে। অর্থনৈতিক দিক থেকে কোনো অঞ্চল উন্নত, কোনো অঞ্চল একেবারে অনুন্নত, কোনো অঞ্চল মাঝারি ধরনের উন্নত, এবং তার সাথে অর্থনৈতিক দিক থেকেও যেমন পার্থক্য রয়েছে, সামাজিক দিক থেকেও, ধর্মীয় দিক থেকে আমরা নানা ধরনের পার্থক্য লক্ষ্য করতে পারি। সমাজের নানা ধরনের বৈচিত্র্যতাও কিন্তু লক্ষ্য করা যায়, যেগুলো ভূগোলের আলোচ্য বিষয়। এর পরবর্তীকালে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল চরিত্র নিয়ে আলোচনা করি। মানে ভূপৃষ্ঠ কিন্তু ক্রমাগত পরিবর্তনশীল। ভূপৃষ্ঠে প্রাচীনকালে মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেই সময় ভূপৃষ্ঠের যে চরিত্র ছিল, বর্তমানে কিন্তু সেই চরিত্র নেই। সময়ের সাথে সাথে বিভিন্ন যুগে কিন্তু ভূপৃষ্ঠে নানা ধরনের পরিবর্তন এসেছে, এবং এই পরিবর্তনগুলো সম্পর্কেও কিন্তু ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। যেটা একটা সহজ উদাহরণ দিলে তোমরা খুব ভালোভাবেই জিনিসটা বুঝতে পারবে। এখন যেখানে ভারতবর্ষে হিমালয় পর্বত রয়েছে, আমরা দেখেছিলাম যে প্রাচীনকালে সেখানে কি ছিল, টেথিস সাগর ছিল। এই টেথিস সাগর এবং তার দুপাশে আঙ্গারাল্যান্ড অ্যান্ড গন্ডোয়ানাল্যান্ড দুটো মালভূমি ছিল। পরবর্তীকালে এই মালভূমিগুলো একে অপরের কাছাকাছি চলে আসে এবং টেথিস থেকে হিমালয় পর্বতের উৎপত্তি হয়। তাহলে ভূপৃষ্ঠ এইভাবে ক্রমাগত পরিবর্তন হয়ে গেছে। তাহলে ভূপৃষ্ঠের এই পরিবর্তনশীল চরিত্র নিয়েও কিন্তু আলোচনা করা হয় ভূগোল শাস্ত্রে। এর পরবর্তীকালে মানুষ আর প্রকৃতির যে সম্পর্কের কথা বলা হলো, ভূগোল শাস্ত্রে কিন্তু মানুষ এবং প্রকৃতি কিভাবে একে অপরের ওপরে নির্ভরশীল। বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃতি মানুষের মানে মানুষ প্রকৃতির ওপরে নির্ভরশীল, এবং প্রকৃতির সাথে মানুষের যে একটা গভীর সম্পর্ক রয়েছে, এই গভীর সম্পর্ক নিয়েও কিন্তু কি করা হয়েছে, ভূগোলে আলোচনা করা হয়েছে। এবং সেখানে একটা নতুন শব্দের কথা বলা হয়েছে, যে সম্ভাবনাবাদ এবং নিয়ন্ত্রণবাদ। সম্ভাবনাবাদ আর নিয়ন্ত্রণবাদ বলতে কি বোঝায়? সম্ভাবনা বলতে বোঝায় প্রকৃতি আমাদের কাছে অনেক সম্ভাবনাকে তুলে ধরেছে। প্রাচীনকাল থেকেই প্রকৃতি আমাদের কাছে অনেক ধরনের সম্ভাবনাকে রেখে দিয়েছে। মানুষ যেগুলো নিজের বুদ্ধির দ্বারা বা প্রযুক্তিগত উন্নয়নের দ্বারা প্রকৃতিকে ব্যবহার করতে শিখেছে। প্রাচীনকালে আমরা দেখেছি মানুষ আগুনের ব্যবহার জানতো না, কিন্তু প্রকৃতিতেই দেখা গেছিল পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলে উঠেছিল, বা অরণ্যের মধ্যে গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে উঠেছিল। তাহলে প্রকৃতি আমাদের কাছে এই সম্ভাবনাটাকে দিয়েছিল, মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু আগুন জ্বালাতে শিখেছিল। এছাড়াও বলা হচ্ছে এটা হলো সম্ভাবনাবাদ। যেমন আমরা বর্তমানে কি করছি, কয়লা এবং পেট্রোলিয়ামের ব্যবহারকে কমিয়ে, এগুলো যেহেতু গচ্ছিত সম্পদ, এর ব্যবহারকে কমিয়ে এখন আমরা কি করছি, জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি। এছাড়াও সৌরশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছি, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি। এইভাবে কি করছি, আমরা প্রকৃতিকে আস্তে আস্তে করে কি করছি, যত সময় যাচ্ছে প্রকৃতি আমাদের কাছে যে সম্ভাবনাগুলোকে তুলে ধরেছিল, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারছি, নিজেদের জীবনকে উন্নত করতে পারছি। এছাড়াও আরেকটা কথা বলা হয়েছে নিয়ন্ত্রণবাদ। নিয়ন্ত্রণবাদ বলতে কি বোঝায়, যে প্রকৃতি আমাদের কাছে স্বভাবতই অনেক সম্ভাবনাকে তুলে ধরেছে, এটা খুব সত্যি কথা, কিন্তু আমাদের সেই সম্ভাবনাগুলোকে মিসইউজ করলে কিন্তু চলবে না। সেগুলোকে আমাদেরকে কি করতে হবে, নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হবে। মানে অতিরিক্ত ব্যবহার করে ফেললে সেটা কি হবে না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না, মানে ভবিষ্যৎ প্রজন্ম তাহলে কিন্তু সেই উপকারগুলো আর কিন্তু পাবে না। তাহলে একেই কি বলা হচ্ছে, নিয়ন্ত্রণবাদ। মানে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হবে। মানুষ দেখো এত অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করে, যার জন্য প্রকৃতিতে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কিন্তু সৃষ্টি হয়। কাজে প্রকৃতি আমাদের কাছে যেমন নানান পসিবিলিটিস তুলে ধরেছে, সম্ভাবনাকে তুলে ধরেছে, তেমন প্রকৃতিই কিন্তু আবার কিছু নিয়ন্ত্রণও রেখেছে, যে তুমি প্রকৃতিকে কিন্তু কি করতে পারবে না, একটা নিয়মের বাইরে ব্যবহার করতে পারবে না। তো ভূগোলে কিন্তু এই প্রকৃতির যে নিয়ম, মানুষ কিভাবে প্রকৃতিকে ব্যবহার করবে, কতটা ব্যবহার করলে মানুষের জীবনের উন্নতি হবে, এই প্রতিটা বিষয় সম্পর্কে কিন্তু ভূগোলে সঠিকভাবে বর্ণনা করা হয়েছে। তো এবার যেটা বলবো, যে ভূগোল পাঠের উদ্দেশ্য কী। এর আগে যেটা পড়লাম সেটা হলো ভূগোলের পরিধি কী কী ছিল। এর পরবর্তী যেটা পড়বো সেটা হলো ভূগোল পাঠের উদ্দেশ্য কী, কেন ভূগোল পড়বো, বা ভূগোল পড়লে আমরা কী কী বিষয় সম্পর্কে জানতে পারবো। তো সবার প্রথমে যেটা জানতে পারবো, মানুষ এবং প্রকৃতির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে জানতে পারবো। মানে কি, মানুষের ওপর প্রাকৃতিক পরিবেশের কী কী ধরনের প্রভাব রয়েছে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে প্রকৃতি মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, এই বিষয়টা সম্পর্কে জানতে পারবো। প্রাকৃতিক বিভিন্ন স্থানের অবস্থান সম্পর্কে
সম্পর্কে জানতে পারবো, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক সব বিষয় সম্পর্কেই পরিবেশ ভূগোলে বর্ণনা করা হয়েছে, এবং সামাজিক এবং অর্থনৈতিক বিষয়গুলো সম্পর্কেও ভূগোলের মাধ্যমে কিন্তু জানা যায়। এছাড়াও জনসংখ্যা, কৃষিজ ফসল, কোথায় কী ধরনের ফসল উৎপাদন করা যায়, কোথায় শিল্পের বিকাশ ঘটানো সম্ভব, কোথায় কী ধরনের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব, এগুলো সম্পর্কে ভূগোলের মাধ্যমে জানতে পারি। এছাড়াও প্রাকৃতিক বিভিন্ন নিয়মগুলোও কিন্তু ভূগোলের মাধ্যমে জানা যায়। মানে ধরো কোথায় খনিজ সম্পদ আছে, কোথায় বনজ সম্পদ আছে, এই বিষয়গুলোও কিন্তু ভূগোলের মাধ্যমে জানা সম্ভব হয়ে থাকে। তো এর পরবর্তী ভূগোল পাঠের উদ্দেশ্য হলো বিভিন্ন অঞ্চলের পার্থক্য সম্পর্কে জানা। প্রতিটা অঞ্চল কিন্তু সমান নয়। যেমন আমরা দেখি কোনো একটা অঞ্চল আছে যে অঞ্চল অর্থনৈতিক দিক থেকে খুব উন্নত, আবার কোনো অঞ্চল আছে অর্থনৈতিক দিক থেকে খুব অনুন্নত। তাই এই অর্থনীতিটা কিসের ওপরে নির্ভর করবে? প্রকৃতির ওপরই কিন্তু নির্ভর করে। যেমন ধরো কোথাও যদি একটা পার্বত্য অঞ্চল থাকে, পার্বত্য অঞ্চলে কিন্তু অর্থনীতি উন্নত করা সম্ভব নয়, কারণ সেই অঞ্চলটার ভূপ্রকৃতি কি খুবই এবড়ো খেবড়ো, উঁচু নিচু, যার জন্য সেখানে কিন্তু অর্থনৈতিক উন্নতি করা খুব একটা সম্ভবকর হয়ে ওঠে না। তো সেই জন্য প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে আর্থসামাজিক পরিবেশ। তো সেই জন্য কোথায় প্রাকৃতিক পরিবেশ কেমন, এই বিষয়ের ওপরে যেহেতু আর্থসামাজিক পরিবেশ নির্ভর করবে, এগুলোও কিন্তু ভূগোলে বর্ণনা করা হয়েছে, যেটা ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে থাকে। এবং দৃশ্যমান ভূপৃষ্ঠে যা যা বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ভূগোলের মাধ্যমেই জানতে পারি। যে ভূপৃষ্ঠের ওপরে যে বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পাই, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এইগুলো কিন্তু আমরা সবই কী করতে পারি, ভূগোলের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি। ভূগোল শাস্ত্রে এগুলোকে বর্ণনা করা হয়েছে। এবার ভূগোলের যে আরেকটা বিষয় সম্পর্কে পড়ব, যে ভূগোলের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে কি কি শাখা রয়েছে ভূগোলের। মানে ভূগোলকে যে আলোচনা করা হচ্ছে সেগুলোকে নানান শাখায় কিন্তু ভাগ করা হয়েছে। তো তার মধ্যে প্রাকৃতিক ভূগোলের যে শাখাগুলো রয়েছে, সেই প্রাকৃতিক ভূগোলের শাখার মধ্যে প্রথমেই যেটা রয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে জ্যোতির্বিজ্ঞান রয়েছে। মানে মহাকাশে গ্রহদের কিভাবে উৎপত্তি হলো, এই গ্রহদের কক্ষপথ, উল্কা, ধূমকেতু, বা পৃথিবীর ওপরে যে আমরা অক্ষাংশ, দ্রাঘিমাংশ নির্ণয় করি, কোনো স্থানের অবস্থান নির্ণয় করি, বা অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এগুলো সব কিন্তু জ্যোতির্বিজ্ঞানের অন্তর্গত। এবং মানচিত্র অঙ্কন করি। ভূগোল পাঠের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো মানচিত্র অঙ্কন। মানচিত্র ছাড়া কিন্তু ভূগোলের বর্ণনা বা ভূগোলের আলোচনা কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠে না। তো এই মানচিত্র অঙ্কনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে প্রথম মানচিত্র এঁকেছিলেন টলেমি। তো প্রথম এই মানচিত্রের মাধ্যমে কি হয়েছিল, ভূগোলের বর্ণনাটা আরও অনেক সহজ হয়ে উঠেছিল। এর পরবর্তীকালে ভূগোলের আলোচ্য বিষয় হলো কি, ভূগাঠনিক এবং ভূমিরূপবিদ্যা, মানে জিওটেকটনিক্স অ্যান্ড জিওমরফোলজি। জিওটেকটনিক্সের মধ্যে আমরা পড়ি যে পৃথিবী যে বিভিন্ন পাতের সমন্বয়ে গঠিত। আমরা দেখেছি যে সামুদ্রিক পাত আছে, মহাদেশীয় পাত আছে। এই পাতগুলো সব ভূগর্ভে অ্যাস্টেনোস্ফিয়ার স্তরের ওপরে ভাসমান অবস্থায় রয়েছে, এবং এই পাতগুলো কিভাবে পরস্পর স্থান পরিবর্তন করে, তার মাধ্যমে কিভাবে ভাঁজ-চ্যুতির সৃষ্টি হয়, গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়, স্তূপ পর্বত সৃষ্টি হয়, এগুলো কিন্তু সব প্লেট টেকটনিক্সের মধ্যে পড়া হয়। এবং জিওমরফোলজির মধ্যে আমরা কি পড়ি, নদী, বায়ু, হিমবাহ, আবহবিকার, এগুলোর ক্ষয়, সঞ্চয়, বহন, এর মাধ্যমে কি কি ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। যেমন ধরো আমরা দেখি নদী ক্ষয় করে, বহন করে, সঞ্চয় করে, এর দ্বারা বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। তেমন বায়ুও ক্ষয়, বহন, সঞ্চয় করে, এর দ্বারা নানা ভূমিরূপ গড়ে ওঠে। এগুলো সব কিন্তু জিওমরফোলজির মধ্যে পড়া হয়। এর পরবর্তীকালে জলবায়ুবিদ্যা পড়ে থাকি। জলবায়ুবিদ্যার মধ্যে কি পড়ি, জলবায়ুবিদ্যার মধ্যে কিন্তু আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত বিষয়গুলো পড়ে থাকি। মানে কোনো একটা অঞ্চলের তাপমাত্রা কত, তাপমাত্রার পার্থক্য কত, বৃষ্টিপাত কত, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত, কোথায় নিম্নচাপ, কোথায় উচ্চচাপ, কোথায় সাইক্লোন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জলবায়ুবিদ্যার মধ্যে পড়া হয়। এর পরবর্তী জলবিজ্ঞান রয়েছে। জলবিজ্ঞানে আমরা জলচক্রকে পড়ে থাকি। জলের যে চক্রাকার আবর্তন, বৃষ্টিপাত কিভাবে হচ্ছে, মাটির নিচে জলের সঞ্চয় কোন স্তরে, কিভাবে মাটির নিচে জল সঞ্চিত হচ্ছে, এই বিষয়টা পড়া হয়।
সমুদ্র বিজ্ঞানে কি পড়া হয়, যে সমুদ্রের জোয়ার ভাটা কিভাবে হচ্ছে, সমুদ্র জলের স্রোত কীরকম রয়েছে, এবং সমুদ্র জলের তরঙ্গ মাধ্যমে কিভাবে সমুদ্র জলের তরঙ্গ কিভাবে সৃষ্টি হচ্ছে, এছাড়াও সামুদ্রিক সম্পদগুলো কী কী রয়েছে, এবং সমুদ্রের মধ্যে থাকা বিভিন্ন ভূপ্রকৃতি সম্পর্কে পড়া হয়। সমুদ্র জলের লবণতা এবং উষ্ণতার তারতম্যের কারণ, সমুদ্র জলের যে বিভিন্ন জায়গায় দেখি সমুদ্র জলের মধ্যে জলের রঙের একটা পার্থক্য ঘটে, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু পড়া হয়। মৃত্তিকা ভূগোলের আলোচ্য বিষয় কি, আমরা পৃথিবীতে সব জায়গায় কিন্তু একই ধরনের মাটি দেখি না। তো মাটির কিভাবে উৎপত্তি হলো, মাটির পরিলেখ কীরকম রয়েছে, মাটির উর্বরতা কী কী বিষয়ের ওপর নির্ভর করে, মাটি কী কী পদার্থ দ্বারা গঠিত, এই বিষয়গুলোকে নিয়ে মৃত্তিকা ভূগোলে আলোচনা করা হয়। জীব ভূগোলের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, জীব ভূগোলের মধ্যে উদ্ভিদ ভূগোলে উদ্ভিদকে নিয়ে আলোচনা করা হয়, উদ্ভিদের অভিযোজন, উদ্ভিদের বিকাশ, বিভিন্ন স্থানের জলবায়ুর উপর নির্ভর করে কী কী ধরনের উদ্ভিদ গড়ে ওঠে, এইগুলো নিয়ে আলোচনা করা হয়। আর প্রাণী ভূগোলের মধ্যে আলোচনা করা হয় কি, কোথায় কী ধরনের প্রাণী, কী ধরনের জলবায়ুতে কী ধরনের প্রাণী বিকাশ লাভ ঘটিয়েছে, এবং এই প্রাণীদের ভৌগোলিক বন্টন, বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, মানে কিভাবে খাদ্য খাদকের সম্পর্ক গড়ে উঠেছে। এর পরবর্তীকালে আমরা পরিবেশ ভূগোলে কি পড়ে থাকি, পরিবেশ ভূগোলে আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে পড়ে থাকি। তো এইগুলো হলো কি, এই যে বিষয়গুলো বললাম এগুলো হলো প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত বিষয়। এর পরবর্তীকালে যেটা বলবো যে মানবিক ভূগোল, মানবিক ভূগোলের অন্তর্গত বিষয় কি, জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলে আমরা জনসংখ্যা, জনবসতি, জনঘনত্ব, জন্ম মৃত্যুর হার, কাম্য জনসংখ্যা, মানে একটা অঞ্চলে কতটা জনসংখ্যা হলে সেখানে উন্নতি সব থেকে ভালো হবে, এই বিষয়গুলো সম্পর্কে পড়া হয়। জনবসতি ভূগোলে আবার কি পড়ি, জনবসতি কিভাবে গড়ে উঠেছে, জনবসতির নকশাটা কেমন, এই জনবসতির ওপরে মানে কীরকম কী ধরনের কাজ করে, কর্মধারাটা কীরকম, এগুলো সম্পর্কে পড়া হয়। সামাজিক ভূগোলে কি পড়ি, সমাজের রীতিনীতি, ধর্ম, জাতি, গোষ্ঠী, সামাজিক প্রক্রিয়া, আচার আচরণ, শ্রদ্ধা, প্রতিযোগিতা, এই বিষয়গুলোকে নিয়ে সামাজিক ভূগোলে পড়া হয়। সাংস্কৃতিক ভূগোলে আবার সাংস্কৃতিক বিষয়গুলোকে নিয়ে পড়া হয়। সাংস্কৃতিক ভূগোলের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতিকে নিয়ে আমরা আলোচনা করি, যেমন জ্ঞান, বিশ্বাস, চিন্তা ভাবনা, রীতিনীতি, নিয়মকানুন, পারদর্শিতা, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু সাংস্কৃতিক ভূগোলে পড়া হয়। এবং ঐতিহাসিক ভূগোলে কি পড়া হয়, ঐতিহাসিক বিবর্তন, কিভাবে মানে ধরো প্রাচীনকালে আমরা দেখেছিলাম কিভাবে সিন্ধু নদের তীরে কিভাবে জনবসতি গড়ে উঠেছিল, তো এইভাবে কিভাবে জনবসতির বিস্তার ঘটলো, কিভাবে গ্রামীণ বসতিগুলো শহর অঞ্চলে রূপান্তরিত হলো, এইভাবে যে ঐতিহাসিক বিবর্তনের মধ্যে দিয়ে কিভাবে সামাজিক পরিবর্তন ঘটেছিল, এই বিষয়গুলোকে নিয়ে পড়া হয়। রাজনৈতিক ভূগোলে আমরা কি পড়ি, আমরা আমাদের রাজ্যের যে মানে কি বলবো, রাজ্যের যে সীমানা সেটাকে নিয়ে পড়া হয়, রাজনৈতিক বিভিন্ন ঘটনা, সীমানা নির্ধারণ, এবং কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, দেশের মধ্যে সম্পর্ক, এলাকা নির্বাচন, এগুলো রাজনৈতিক ভূগোলের অন্তর্গত। এবং চিকিৎসা ভূগোলের মাধ্যমে আমরা কি পড়ি, চিকিৎসা মানে নতুন কিছু আবিষ্কার সম্পর্কে চিকিৎসা ভূগোলে পড়া হয়, যেমন রোগ, মরক, মহামারী, অসুস্থতা, মৃত্যু, এই সমস্ত কোন অঞ্চলে কিভাবে হচ্ছে, কি মানে কোন কোন রোগের জন্য কোথায় বেশি মৃত্যু হার, কোথায় কম মৃত্যু হার, কেন হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু চিকিৎসা ভূগোলে পড়া হয়। এবং অর্থনৈতিক ভূগোল খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ভূগোলের মধ্যে কিন্তু কোনো একটা অঞ্চলে কি কি ধরনের অর্থনীতি রয়েছে, মানে প্রাথমিক, দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ স্তরের অর্থনীতি রয়েছে, মানে কৃষিকাজ, শিল্প না পরিষেবার বিকাশ ঘটেছে, সেগুলোকে নিয়ে কিন্তু অর্থনৈতিক ভূগোলে আলোচনা করা হয়। এবং কিভাবে একটা দেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু অর্থনৈতিক ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। এর পরবর্তী আমরা ভূগোলের আরেকটা শাখা পড়ব, যেটা হলো কি আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে কি করা হয়, অঞ্চলকে নিয়ে আলোচনা করা হয়। অঞ্চল বলতে কি বোঝায়, ধরো পৃথিবী পৃষ্ঠের ওপরে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে কোনো একটা অঞ্চলকে ভাগ করা হয়। যেমন ধরো আমরা বলতে পারি, আমরা বলি যে অরণ্য অঞ্চল, মানে অরণ্যের ওপর নির্ভর করে অঞ্চল
অঞ্চলগুলোকে ভাগ করা হলো। আবার ধরো মৃত্তিকার উপর নির্ভর করে অঞ্চলগুলোকে ভাগ করা হলো। ভূপ্রাকৃতিক বিষয়ের উপর নির্ভর করে অঞ্চলগুলোকে ভাগ করা হলো, কোথাও পার্বত্য অঞ্চল, কোথাও সমভূমি অঞ্চল, কোথাও মালভূমি অঞ্চল। কোনো একটা দৈশিক এককের ওপর নির্ভর করে যখন আমার ভূপৃষ্ঠকে কতগুলো ছোট ছোট অংশে ভাগ করি তখন সেটাকে বলি অঞ্চল। তো এই দৈশিক এককগুলো যেগুলো রয়েছে এগুলোকে নিয়ে বর্ণনা করা হয়, মানে কি এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র এককের কিভাবে উন্নতি করা সম্ভব সেগুলোকে নিয়ে আঞ্চলিক ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। এবার এই আঞ্চলিক ভূগোলে আলোচনা করতে গেলে প্রধানত কি করতে হয়, ক্ষেত্র সমীক্ষা করতে হয়, যেটা কিন্তু ভূগোলে খুব ইম্পর্টেন্ট। যে আমরা কোনো একটা অঞ্চলে যাই, গিয়ে সেখানকার সার্ভে করি, সেখান থেকে কিছু ডেটাকে কালেক্ট করে নিয়ে আসি, নিয়ে এসে সেগুলোকে ট্যাবুলেশনের মাধ্যমে আমরা বর্ণনা করি যে সেই অঞ্চলটার কিভাবে আলটিমেট উন্নতি সম্ভব। তো এইভাবে বলা হচ্ছে যে আঞ্চলিক ভূগোলে কিন্তু ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, সামাজিক সাংস্কৃতিক ক্রিয়াকলাপ প্রভৃতির দিক থেকে কিন্তু অঞ্চলকে ভাগ করে আঞ্চলিক ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমরা এই চ্যাপ্টারটাতে ভূগোল সম্পর্কে এবং ভূগোলের আলোচ্য বিষয়বস্তু, প্রকৃতি, পরিধি এগুলো সম্পর্কে একটা তোমাদেরকে আমি মানে কিছুটা ধারণা দিলাম। তো এই চ্যাপ্টারটা এটাই এন্ড। তো আমার ভিডিওটা তোমরা সবাই ভালো করে দেখো, এবং যদি এই ভিডিওটা সম্পর্কে তোমাদের কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানিও, এবং অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আমি পরবর্তীকালে আমার আরও নিউ কিছু ভিডিও আপলোড করব। তো এই চ্যাপ্টারটা আজকে এখানেই কমপ্লিট করলাম।